আজকে আমরা এমন একজন মানুষের ব্যাপারে জানতে চলেছি, তিনি ভারতের নবজাগরণের প্রতীক ছিলেন। 1772 সালের 22শে মে এই বাংলাতেই রাধানগরের একটি গোঁড়া ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়েছিল। তিনি আর কেউ নন, রাজা রামমোহন রায়। তিনি তার ছোটবেলায় পাটনায় গিয়ে ফার্সি এবং আরবির অধ্যয়ন করেছিলেন এবং প্লেটো ও অ্যারিস্টটলের রচনার আরবি অনুবাদও পাঠ করেন। এরই সাথে সাথে বেনারসে তিনি সংস্কৃতের অধ্যয়নও করেন, যেখান থেকে তিনি বেদ এবং উপনিষদের সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেছিলেন। 16 বছর বয়সে গ্রামে ফিরে এসে হিন্দু মূর্তি পুজোর যুক্তিযুক্ত সমালোচনাও করেন। 1803 সালে রামমোহন রায় মুর্শিদাবাদের এক কালেক্টর উডফোর্ডের কাছে যান এবং সেখান থেকে কাজ পেয়ে যশোরে চলে গিয়েছিলেন। অবশ্য এই চাকরি তার পক্ষে মাস দুয়েকের বেশি করা সম্ভবই হয়নি। ইতিমধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক সিভিলিয়ান কর্মচারী জন ডিগবির সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। তিনি ডিগবির অধীনে দেওয়ান বা খাস কর্মচারী রূপে 1805 সাল থেকে 1814 সাল অবধি কাজ করেন। তার কর্মস্থল ছিল রংপুর। এই সময় তিনি তার বিষয়কর্মে যথেষ্ট উন্নতি করেন। ইংরেজদের অধীনে চাকরি হলেও রামমোহন রায় সর্বদা আত্মমর্যাদা বজায় রেখে চলতেন। এক সময় চাকরি ক্ষেত্রে এই প্রশ্নেই স্যার ফ্রেডরিক হ্যামিল্টনের সঙ্গে তার বিবাদ উপস্থিত হয়। 1809 12 এপ্রিল রামমোহন রায় তার বিরুদ্ধে লর্ড মিন্টোর কাছে অভিযোগ করেন। এই অভিযোগপত্রটি রামমোহন রায়ের লেখা প্রথম ইংরেজি রচনা বলে জানা যায়। তিনি তার জীবন ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক সংস্কারের জন্য উৎসর্গ করে দেন এবং 1814 সালে চাকরিতে ইস্তফা দিয়ে সোজাসুজি কলকাতা চলে আসেন। তাকে দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রাজা উপাধিও দিয়েছিলেন, যদিও বা বিভিন্ন ঐতিহাসিক তাকে ভারতের আধুনিক যুগের উদ্ভাবক বা ভারতীয় ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র হিসাবে উল্লেখ করে থাকেন। তিনি পশ্চিমা আধুনিক চিন্তাধারা দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন এবং যুক্তিবাদ ও আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির উপর জোর দিয়েছিলেন। রামমোহন রায়ের তাৎক্ষণিক সমস্যা ছিল তার জন্মভূমি বাংলার ধর্মীয় ও সামাজিক অবক্ষয়। তিনি বিশ্বাস করতেন ধর্মীয় গোঁড়ামি সমাজের উন্নতিকে রুখে দেবে। তিনি এও বিশ্বাস করতেন যে নারীদের অশিক্ষা, বাল্যবিবাহ, সতীদাহ প্রথা এবং পর্দা প্রথার মতো বিভিন্ন অমানবিক নিপীড়ন থেকে মুক্ত না করলে হিন্দু সমাজের অগ্রগতি প্রায় অসম্ভব। তিনি সেই সময় সতীদাহ প্রথাকে একটি অমানবিক এবং একটি জাতির নৈতিক অবক্ষয়ের লক্ষণ হিসেবে চিহ্নিত করেছিলেন। 1815 সাল নাগাদ কলকাতায় মানিকতলায় একটি বাড়ি কিনে স্থানীয়ভাবে বসবাস শুরু করেন। এই মানিকতলার বাড়িতেই তিনি আত্মীয় সভা নামে একটি সংঘ প্রতিষ্ঠা করেন। কিছুকালের মধ্যেই তিনি বাংলায় ব্রাহ্মণ পত্রিকা এবং ইংরেজিতে ইস্ট ইন্ডিয়া গেজেট নামে দুটি পত্রিকা বের করেন। 1827 সাল নাগাদ তিনি ধর্মীয় সমালোচনামূলক প্রতিষ্ঠান ব্রহ্মসভার প্রতিষ্ঠাও করেন। তিনি প্রথম ভারতীয় যিনি ভারতের বাইরে নানা ঘটনার প্রতি আগ্রহ দেখিয়েছিলেন এবং পৃথিবীর বিভিন্ন অংশের মানুষের ওপর নিপীড়নের বিরুদ্ধে মতামত ব্যক্তও করেছিলেন। শোনা যায় দক্ষিণ আমেরিকা স্পেনের অধিকারমুক্ত হলে সেই আনন্দে তিনি বাড়িতে জোরদার এক ভোজসভার আয়োজনও করেছিলেন। সালটা হলো 1822। সেই সময় তার সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা মিরাতুল আকবারে আয়ারল্যান্ডের উপর ইংরেজ সরকারের অত্যাচারে প্রতিবাদ জানিয়েছিলেন। ভাবা যায় সেই সময় ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলত। এর থেকেই বোঝা যায় তিনি কতটা সাহসী ছিলেন। তিনি শিক্ষা ব্যবস্থার এক যুগান্তকার পরিবর্তন এনেছিলেন। তিনি মনে করতেন কেবলমাত্র কাব্য আর ব্যাকরণ নিয়ে পড়ে থাকলে দেশ অন্ধকারে পড়ে থাকবে। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে ভারতবাসীকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাই জন্যই তিনি ইংরেজিতে লেখাপড়া চালু করার জন্য 1822 সালে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। 1830 19শে নভেম্বর দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবরের কাছ থেকে তিনি রাজা উপাধি লাভ করেছিলেন। তিনি দ্বিতীয় আকবরের প্রতিনিধি রূপে বিলেতে গিয়েছিলেন এবং সেখানকার পার্লামেন্টে বাদশার পক্ষে বক্তৃতা দিয়ে তার বৃত্তির অঙ্ক বৃদ্ধি করতে সক্ষমও হয়েছিলেন। সেই সময় এই কাজের জন্য ভারতবর্ষে রামমোহন রায় ছিলেন একজন উপযুক্ত ব্যক্তি। তিনি মূর্তি পূজাতে বিশ্বাসী ছিলেন না। এছাড়াও তিনি যেমন সতীদাহ প্রথার নিবারণও করেছিলেন,
তেমন বহুবিবাহ প্রথাও রোধ করেছিলেন। তিনি ছিলেন সেই সময় ভারতের সবচেয়ে আধুনিক ব্যক্তি। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি বিদেশ থেকে ভারতে ফিরে আসতে পারেননি। 1833 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর 61 বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন ইংল্যান্ডের ব্রিস্টল শহরে।